বলবো, আমি নিজেই অঙ্কে খুব উইক, কিন্তু চাইলে দেখিয়েও দিতে পারবো। এবং 10-এ 2 পেয়েছিলাম, সিম্পল ট্রান্সলেশন পারতাম না। তো তাও তুমি মাত্র 20 বছর বয়সে পোস্ট মাস্টার, তারপরে তোমার মাধ্যমিকে তোমার 10ম স্থান। তো এই খুব যদি কম সময় কেউ স্টার্ট করে অ্যাভারেজ স্টুডেন্ট, সে কি ভালো রেজাল্ট করতে পারে বলে মনে হয়? অবশ্যই পারবে। অ্যাভারেজ স্টুডেন্ট বলে কিছু হয় না। আচ্ছা, সে মানে সব স্টুডেন্টই সাবজেক্ট আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স। তো 3টে সাবজেক্ট এমন পেপার যেগুলোতে একটু টেকনিক্যালি যদি পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু 3টেতে 300 নাম্বার একদম র পাওয়া যাবে। এটা কোনো সিলেবাসটাকে বোঝার জন্য, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আগে একটা তার বিষয়ে টেক্সট বুক পড়তে হবে। একটা তার ডেফিসিয়ার কোয়েশ্চেন তো সবাই বলতে পারে, FYQ বলতে পারবি, PYQ তো সবাই বলতে পারে। FYQ মানে উনি বলতেন ফিউচার ইয়ার কোয়েশ্চেন, মানে আগামী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার সাথে রয়েছে সৌনক ব্যানার্জি। আমি আগেই বলি, ও হচ্ছে মাধ্যমিকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 10th র্যাঙ্ক করেছিল, মানে 10ম র্যাঙ্ক ছিল। কত সালে ছিল আমার? 2022 সালে। 2022 সালেও মাধ্যমিকে 10ম র্যাঙ্ক করেছিল। আচ্ছা, তো আপনাদের সাথে সৌনককে অবশ্যই আলাপ করিয়ে দেবো। তো সৌনক, আমার চ্যানেলে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, তো সৌনকের কাছে আমি প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, সৌনক, তুমি মাত্র 20 বছর বয়সে পোস্ট মাস্টার, তারপরে তোমার মাধ্যমিকে তোমার 10ম স্থান। তো এই জার্নিটা ঠিক কোথা থেকে স্টার্ট হয়েছিল? আমি ক্লাস 1 থেকেই বর্ধমান CMS হাই স্কুল বড়বাজারে পড়তাম। 2022 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিই, আর সেই পরীক্ষাতে সকলের আশীর্বাদে আমি 10ম স্থান অধিকার করি সারা পশ্চিমবঙ্গের মধ্যে। 24 সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই এবং আমি 18 বছর 3 মাস বয়সে অ্যাপ্লাই করি পোস্ট অফিসে, এবং গ্রাউন্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা নেওয়ার জন্য সেই চাকরিতে সিলেক্ট হয়, এবং এখন আমি কেতুগ্রামে পোস্টমাস্টার রূপে কর্মরত। আচ্ছা, এই পোস্ট মাস্টারের যে জার্নিটা, মানে এইটার সিলেকশন প্রসেস কী ছিল? মানে আমি শুনেছি যারা মাধ্যমিক পাস করে বা র্যাঙ্ক কিছু থাকে সেই বেসিসে পায়, এটা একটু বলো। হ্যাঁ, এমনি এই পদটার নাম হচ্ছে গ্রামীণ ডাক সেবক। তার মধ্যে আমি ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে কাজ করছি। মূলত এটা গ্রামে পোস্টিং হয়, আর রুরাল পোস্টিংয়ের সাথে সাথে এটার মানে মাধ্যমিকের রেজাল্টের বেসিসে হয়। একটা GDS এর অনলাইন পোর্টাল হয়, যেটাতে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা আচ্ছা। সেই পোর্টালে অ্যাপ্লাই করার পরে একটা সিলেকশন প্রসিডিওরের পর ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং চাকরিতে সিলেক্ট করা হয়। আচ্ছা, কখনো কি ভেবেছিলে যে তোমার র্যাঙ্ক 10 হয় বা 1 থেকে 10-এর মধ্যে থাকবে? এটা কি এক্সপেকটেশন ছিল? যেরকমভাবে আমি পড়াশোনা করতাম, আমার মনে হয়েছিল যে আমি ভালো র্যাঙ্কই করব। আচ্ছা, এবং আমার র্যাঙ্ক হয়েছে 2022 সালে। আশা করেছিলাম, কারণ সবাই যেভাবে সাপোর্ট করেছিলেন আমাকে, তাতে আশা করাটা ভুল না। আচ্ছা, তো প্রথম যখন তুমি শুনলে তোমার র্যাঙ্ক 10 বা 10ম স্থান অধিকার করেছো, তখন তোমার রিয়াকশন কী ছিল ওই অ্যাট দ্যাট মোমেন্টে? আমি তখন বাড়িতেই ছিলাম না। আচ্ছা, আমি ছিলাম, আমাকে একজন স্যার অঙ্ক দেখিয়ে দিতেন, ওনার কাছে মাঝে মধ্যে যেতাম। তো ভয় কাটানোর জন্যই স্যারের কাছে চলে গেছি, যে স্যার 11-এর আবার কীভাবে পড়বো, এরকমভাবে জিজ্ঞেস করার জন্য গেছিলাম। রেজাল্টের দিনটাই বেছে নিয়েছিলাম যাতে আমার প্রেশারটা একটু কম হয়। তো স্যারের কাছে বসে আছি, স্যার নিউজ চালিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলছে সেই সময় 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th এসব ঘোষণা করে দিয়েছে। যেহেতু আমার মনে একটা আশা ছিল, আমি স্যারকে জিজ্ঞেস করছি, স্যার সবগুলো বলা হয়ে গেছে, 10ম অবধি বলা হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেল? তো বলছে না না, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, 7ম 8ম অবধি হয়েছে। আচ্ছা, তো তখনও আশা ছিল যে কিছু না কিছু তো হওয়া তো উচিত ছিল, এত বাজেতে পরীক্ষা আমি দিইনি। এবং তারপরেই জেঠিমা এসে খবর দিলেন যে না, সৌনক 10th হয়েছে। তারপর তো হেডমাস্টার মশাই ফোন করলেন। বাহ, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, আমি বলবো দর্শক বন্ধুরা, যারা মাধ্যমিক অ্যাসপিরেন্টস তাদের জন্য বলি, যারা মানে নেক্সট ইয়ার যারা মাধ্যমিক দেবেন তাদের জন্য ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি সৌনকের কাছে সমস্ত স্ট্র্যাটেজি জেনে নেবো। আচ্ছা সৌনক, মাধ্যমিক মানেই অনেকে এরকম স্টুডেন্ট আছে যারা খুব সায়েন্সটা নিয়ে খুব ভয় পাচ্ছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই যে সায়েন্স বিষয়টা যেগুলো রয়েছে সাবজেক্ট, সেগুলো তুমি কী করে প্রিপারেশন করতে, সেই বিষয়ে যদি একটু বলো, বা স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? মেনলি সায়েন্সের টপিকগুলো খুব টেকনিক্যাল। 3টে সাবজেক্ট আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স। তো 3টে সাবজেক্ট এমন পেপার যেগুলোতে একটু টেকনিক্যালি যদি পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু 3টেতে 300 নাম্বার একদম র পাওয়া যাবে। এটা লিটারেচার সাবজেক্ট নয়, সেই জন্য
নাম্বার কাটার চান্স খুব কম থাকে যদি আমরা টেকনিক্যালি কারেক্ট অ্যান্সার লিখি। সেদিক থেকে বলতে গেলে আমাদের যেটা থাকতে হবে সব বিষয়ের ক্ষেত্রে, যেটা কনসেপচুয়াল ক্ল্যারিটি। আচ্ছা, কনসেপচুয়াল ক্ল্যারিটিটাই আমাদের বিল্ড আপ করতে সাহায্য করবে। পরবর্তীকালে 11-এর ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো অনেক টাফ, কিন্তু তার বেসিক ফাউন্ডেশনটা ক্লাস 9 আর 10-এ আসে। আচ্ছা, এটা শুনেছি যে যারা ধরো মাধ্যমিকে র্যাঙ্ক করে তারা নাকি সারাদিনে 12 ঘন্টা 14 ঘন্টা, এই একটা মিথ আছে। সেই বিষয়ে তোমার কি বক্তব্য, যে পার ডে কতক্ষণ পড়া উচিত? যারা এক্সপিরিয়েন্স, যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। তুমি কতক্ষণ পড়তে, এটা আমার কোশ্চেন। আমি পড়তাম বলতে পড়াশোনার মধ্যে থাকতাম, কিন্তু ওই রকম ভাবে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়া সম্ভব বলে আমি মনে করি না। আচ্ছা, আমার 5-6 ঘন্টা পড়লেই হয়ে যেত। বাকি টাইমটা আমি বিভিন্ন রকম বই পড়া বা বিভিন্ন রকম জ্ঞান লাভ এইসব নিয়েই থাকতাম। তা অন্য কিছু নিয়ে থাকতাম না তা নয়। আবার প্রচুর খেলা দেখতাম, সিনেমা দেখতাম। মাধ্যমিকের বছরে আমি 80টা সিনেমা দেখেছি মাধ্যমিকের বছরে। এবং পড়াশোনার পাশাপাশি মানে আলাদা এক্সট্রা কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিসও হতো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, যারা অঙ্কে খুব দুর্বল, ম্যাথে খুব উইক, এরকম স্টুডেন্ট অনেক রয়েছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? যারা প্র্যাকটিস তারা কেমন করে করবে যেন অঙ্ক তারা আরো ভালো পারে? আমি কি বলবো, আমি নিজেই অঙ্কে খুব উইক, কিন্তু যাই হোক তাতেও মাধ্যমিকে 99 পেয়েছিলাম। হ্যাঁ, যাই হোক 99 যথেষ্ট ভালো মার্কস, কিন্তু তবুও তোমার যদি কিছু সাজেশন থাকে। ম্যাথমেটিক্স খুব টেকনিক্যাল সাবজেক্ট, যে জিনিসগুলো আমরা ছোট ছোট বিষয় যেগুলো আমরা ক্লাস 1 থেকে 8 অবধি শিখে আছি, তার এটা বড় স্কেলে অ্যাপ্লিকেশন হয় ক্লাস 9 আর 10-এ। আচ্ছা, যেটা নতুন নতুন কিছু কনসেপ্ট ইনস্টল হয় এখানে, যেমন হয় লগারিদম, তারপর ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, মেনসুরেশন, এইসব সাবজেক্টগুলো খুব মানে ডিটেলে পড়তে হবে। আর প্র্যাকটিস তার সাথে সাথে অনেক বেশি করতে হবে। ম্যাথামেটিক্সে যদি কেউ দুর্বল হয়, সে যদি এনাফ প্র্যাকটিস করে, সে কিন্তু ভালো ফলাফল করবে। আচ্ছা, যারা মাধ্যমিক দেবে নেক্সট, হাতে ধরো 6 মান্থস রয়েছে বা 6 মাসের মধ্যে রয়েছে, তো তাদের ডেলি রুটিন কি হওয়া উচিত? একটা মাধ্যমিক অ্যাসপিরেন্টসের ডেলি রুটিন কি হওয়া উচিত, এটা আমার কোশ্চেন। ডেলি রুটিন বলতে সকালের দিকে সেই সাবজেক্টগুলো করা উচিত, যেহেতু সকালবেলায় মনটা ভালো থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রিফ্রেশ মাইন্ড থাকে। আমাদের যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে সকালে উঠে যে সাবজেক্টটা আমার টাফ লাগে সেটাকে ধরা। তারপরে যেই বেলা বাড়লো, সে যদি স্কুলে তো যাওয়া উচিত, স্যারেদের যা যা আছে সেগুলো নোটস রেডি করা উচিত। এইভাবে নিজের পড়াটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া উচিত। আমি একটা রুটিন বলে দিলাম, সেটাকে ব্লাইন্ডলি ফলো না করে নিজের মতো রুটিন করা উচিত। মেন ফোকাস থাকা উচিত, আমি যেটা বলবো সেটা হচ্ছে সকালবেলায় যে সাবজেক্টটা কঠিন লাগে সেটা ধরো। আর প্রত্যেক দিন সকালে কি করব সেই প্ল্যানটা আগের রাত থেকে রেডি করে নাও, তাতে সকালে উঠে সময়টা নষ্ট হবে না। আর ঘুমোতে যাওয়ার আগে খেয়েই ঘুমিয়ে পড়বেন না, 10-15 মিনিট 20 মিনিট সারাদিন যা পড়েছেন একবার রিভিশন করে নিন। বা একটা কাজ করুন, একটা সাদা কাগজ নিন, একটা পেন্সিল নিন, সেটাতে লিখে নিন যে কি 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 শিখলাম। এটা মানে আর কি অ্যাক্টিভ রিকলিং এর একটা প্রসেস, সায়েন্টিফিক্যালি প্রুভেন। আচ্ছা, মানে একটা যে রিভিশন যেটা বলছো, তাহলে একটা চ্যাপ্টার শেষ করার পর রিভিশনটা কেমন হওয়া উচিত? রিভিশন যেভাবে হওয়া উচিত, মার্কেটে তো অনেক রকম বই চলে এসেছে, এমসিকিউ বই। এমসিকিউ সলভিংটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এমসিকিউ সলভিং করলে প্রত্যেকটা মানে কোন থেকে আর কি সেই কনসেপ্টটাকে তুলে এনে প্রশ্নে ঢেলে দেওয়া হয়। আচ্ছা, এবার যখনই একটা চ্যাপ্টার শেষ হলো, আমি যেটা বললাম, নিশ্চয়ই তার মধ্যে তাহলে সেই চ্যাপ্টারের জন্য 5টা বা 6টা বা 7টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস করার পর ওই অ্যাক্টিভ রিকলিং এর প্রসেস, যেটা সাদা কাগজে আমি লিখে নিলাম, স্যার পড়ানোর পরে আমি সেটাকে একটা সাদা কাগজে লিখে নিলাম, না দেখে যে আমি কতটা মনে রাখতে পারছি। তার মধ্যে গ্যাপ থাক, কিন্তু সেই গ্যাপগুলো আবার যখন স্যারের নোটসটা খুলবো, আমি সেটা মিলিয়ে নেবো যে আমার কোনটা আমি পারছি না বা কোনটা আমি মনে রাখতে পারিনি। সেইভাবে রিভিশন করতে হবে। এবং একটা চ্যাপ্টার যখন শেষ হবে 6টা বা 7টা লেকচারের পর, তখন ওইগুলোকে মেনলি ফোকাস দিয়ে বা আন্ডারলাইন করে বা একটা সেপারেট খাতা বা জার্নাল মেনটেন করে আমাকে নোট রাখতে হবে যে এই জিনিসগুলো আমি ভুলে যাই, এবং এইভাবেই মার্কসটা বাড়বে। আচ্ছা, খুব ভালো। তুমি আমাদের মানে অ্যাসপিরেন্টসদের জন্য খুব ভালো কথা বলছো। থ্যাংক ইউ। তো
আর একটা কোশ্চেন যেটা আমি করবো সেটা হচ্ছে, ধরো যারা খুব অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের মনে একটা ডাউট বা কনফিউশন থেকে যায় যে আদৌ রেজাল্টটা ভালো হবে কি না, অনেক সময় হয় কি তাদের হাতের সময় খুব কম, তো খুব যদি কম সময় কেউ স্টার্ট করে অ্যাভারেজ স্টুডেন্ট, সে কি ভালো রেজাল্ট করতে পারে বলে মনে হয়? অবশ্যই পারবে। অ্যাভারেজ স্টুডেন্ট বলে কিছু হয় না। আচ্ছা, সে মানে সব স্টুডেন্টের মধ্যেই আছে, ইন্টেলিজেন্স আছে। সে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করছে বা কোন ফিল্ডে তার ইন্টারেস্ট, সেইটার সাথে সাথে রিলেট করে কিভাবে করবে, সেইটা যদি কেউ করতে পারে, যেমন কেউ ফিজিক্সের থিওরি পার্ট ভালো পড়তে পারে, আবার কেউ নিউমেরিক্যালস ভালো সলভ করতে পারে। এবার তাহলে যে ধরুন থিওরিটা ভালো পারছে কিন্তু নিউমেরিক্যালস পারছে না, তাকে নিউমেরিক্যালসটাকে থিওরির সাথে মার্জ করে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যেন তার ব্যাপারটাকে ডাইলিউট হয়ে যায়, যে পোর্শনটা সে ভালো পারে তার সাথে যেন ব্যাপারটাকে আত্মস্থ করে নিতে পারে। আচ্ছা, সব কমপ্লেক্স প্রবলেমই সিম্পল প্রবলেম দিয়েই তৈরি হয়। এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট অ্যাভেলেবেল, এই চ্যাট জিপিটি চলে এসছে, এখন আমরা এআই এর যুগে এখন বাস করছি। তো প্রশ্ন হচ্ছে, টেক্সট বুক পড়াটা কতটা ইম্পর্টেন্ট, এটা তোমার কি মনে হয়? যখনই ধরুন আমরা একটা টেস্ট খেলা দেখছি, বিরাট কোহলি একটা চোখ ধাঁধানো কভার ড্রাইভ মারলেন, তো বলা হয় টেক্সট বুক শট, মানে এটা একদম যেমন ক্রিকেটের ব্যাকরণ সেইভাবে মেনেই চলছে। তো টেক্সট বুক সেই জন্যই ইম্পর্টেন্ট, যে আচ্ছা, কোনো সিলেবাসটাকে বোঝার জন্য, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আগে একটা তার বিষয়ে টেক্সট বুক পড়তে হবে। একটা তার ডেফিনেশন থাকবে, একটা তার এক্সাম্পল থাকবে, তার রিয়েল লাইফ প্রবলেম কি থাকবে, আমি সেই সলিউশন কি অ্যাপ্রোচ করছি সেটা থাকবে। এইভাবেই টেক্সট বুকটাকে পড়তে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, তুমি 10th র্যাঙ্ক করেছো মাধ্যমিকে, তো এমন তোমার কি মনে হয় এমন কোন স্ট্র্যাটেজি আছে যেটা অনেকেই জানে না বা অনেকে ফলো করে না, এমন কিছু? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ধরুন সিলেবাস চেঞ্জ হওয়ার পর থেকে 14 বা 15 সালের পর থেকে আমাদের 8-10 বছর কোয়েশ্চেন পেপার রেডি আছে। পরবর্তী দিনে কি প্রশ্ন আসবে সেইটা হচ্ছে ডিপেন্ড করে তার ইতিহাসের উপরে, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপরে। আমাদের স্যার বলতেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো সবাই বলতে পারে, FYQ বলতে পারবি, PYQ তো সবাই বলতে পারে। FYQ মানে উনি বলতেন ফিউচার ইয়ার কোয়েশ্চেন, মানে আগামী দিনে কি কোয়েশ্চেন আসবে তুই বলতে পারবি। তো তারপরে স্যার নিজেই অ্যান্সার দিতেন, যা অতীতে এসছে সেটাই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা প্রশ্ন করবো যেটা আমাকে অনেক দর্শক বন্ধুরা কমেন্টস করে জানিয়েছে, যে ইংলিশটা নিয়ে অনেকের খুব প্রবলেম হচ্ছে। কারণ আমরা জানি মাধ্যমিকের যে পড়াটা, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের দরকার হয়, স্যার যে কোনো, স্যার WBCS থেকে শুরু করে যে কোনো এক্সাম, রেল। তো আমি যেটা বলবো যে এই ইংলিশটা নিয়ে প্রত্যেকের একটা ডাউট তো থাকেই। তো আমি তোমাকে যে কোশ্চেনটা করবো, ইংলিশটা স্ট্রং করার জন্য তুমি কি করতে, মানে ইংলিশটা তোমার তো তুমি প্রথমে বলছিলে একটু প্রবলেম হতো, তো সেইটাকে কি করে স্ট্রং করলে, বা সেই সাবজেক্টটা নিয়ে কিছু বলো। ইংলিশে আমি প্রথম থেকে ক্লাস 1 থেকে 7-8 অবধি আমি বেশ দুর্বল ছিলাম। ইভেন আমি যখন ক্লাস 6-এ একজন স্যার আমাকে দেখিয়ে দিতেন, উনি স্যার নন, উনি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন, উনি আমাকে দেখিয়ে দিতেন মাঝে মধ্যে ইংলিশ। তো উনি কতটা আমি পারছি দেখার জন্য উনি আমাকে কয়েকটা সিম্পল ট্রান্সলেট দিয়েছিলেন, এটি গরু ওটি ছাগল, এগুলো ট্রান্সলেট করো তো দেখি। আমি সেটাও পারিনি, আমি 10-এর মধ্যে 2 পেয়েছিলাম। আমার খাতাটা এখনও উপরে রাখা আছে, আমি চাইলে দেখিয়েও দিতে পারবো, এবং 10-এ 2 পেয়েছিলাম, সিম্পল ট্রান্সলেশন পারতাম না। তো তারপর থেকে মেন যে জিনিসটা শিখতে হয় হচ্ছে ইংরেজি, সেটা হচ্ছে গ্রামার, জ্যামিতি, ব্যাকরণ সব একই জিনিস, একদম খুব টেকনিক্যালি শিখতে হয়। এবং গ্রামার যদি না পারি তাহলে আমি রিডিং কম্প্রিহেনশন ভালো করে পড়তে পারবো না, আমি রাইটিং লিখতে ভালো পারবো না, আমি টেক্সট বই সেটাও খুঁটিয়ে পড়তে পারবো না। সেই জন্য গ্রামারটাকে স্যার স্ট্রং করেছিলেন। তারপরে আমার স্কুলে তারকবাবু আমাদের, উনি আমাকে খুব হেল্প করেছিলেন, যে পয়েন্ট ওয়াইজ লিখলে নাম্বারটা তুলতে অনেক সুবিধা হয়। আচ্ছা, গ্রামার বললে গ্রামারের কোন টপিকটা মনে হয় যে আগে স্ট্রং করা উচিত, তোমার কি মনে হয়? গ্রামারের টেন্স সব থেকে বেসিক জিনিস। আমাদের স্যার বলতেন ইংরেজির মা দুর্গার 8টা হাত, এইভাবে টেন্স শুরু করেছিলেন। আচ্ছা, ইংলিশ নিউজ পেপার বা স্টোরি বুক পড়াটা কতটা ইম্পর্টেন্ট? নিউজ পেপার মাঝে মধ্যে পড়তাম। ধরুন ইংরেজি যখন স্ট্রং ছিল না তখন তো একটা নিউজ পেপার পড়তেই ধরুন 3-4 দিন লেগে যেত। পরে ওটা অনেক সচ্ছল হয়েছিল।
আর স্টোরি বুক আমি অনেক পড়তাম, সুধা মূর্তি ম্যাডামের স্টোরি বুক অনেক পড়তাম, আচ্ছা। চেতন ভগত, এগুলো পড়তাম, বেশ ভালো লাগতো। তাতে অনেক ভোকাবুলারি পেতাম, সেগুলো আলাদা করে খাতায় নোট করতাম। আচ্ছা, এই মাধ্যমিকে নোটস বানিয়ে পড়াটা এখন খুব ট্রেন্ড হচ্ছে, মানে এটা কি সত্যি দরকার নাকি টেক্সট বুক পড়লেই হবে, তোমার কি মনে হয়? টেক্সট বুক পড়লেই হবে। এবার টেক্সট বুক থেকে যদি ধরুন আমার কিছু জিনিস মনে থাকছে না, সেটা আলাদা করে আমি একটা নোটসের ফর্মে বানিয়ে নিলাম। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি যেগুলো হয়, কেমিস্ট্রির বায়োলজির যে পার্টটা আছে, মানে বায়োকেমিস্ট্রির যে পার্টটা বা অর্গানিক কেমিস্ট্রি যেটা শুরু হচ্ছে, সেইটা ধরুন আমি এটা বানিয়ে নিতে পারি, যে কি করে নেমিংগুলো হয়, নামকরণগুলো হয়। বা ফিজিক্সের ক্ষেত্রে বয়েল চার্লসের সূত্র, ওইগুলো আমি একটা খাতায় লিখে নিলাম, সেগুলো ওইভাবে করা যেতে পারে। আচ্ছা, তুমি যখন মাধ্যমিকের প্রিপারেশন স্টার্ট করেছিলে, তো তোমার মধ্যে সবচাইতে বড় কনফিউশন কি ছিল? কনফিউশন বলতে, মানে ধরো স্টার্ট করবে, হ্যাঁ। মানে হয় না যে আমি তাহলে কোন সাবজেক্টটা থেকে শুরু করবো, বা এই সাবজেক্টটা একটু মনে হচ্ছে আমার উইক, বা তোমার কোন সাবজেক্টটা একটু দুর্বল বলে মনে হয়েছিল, যে সাবজেক্টটা আমার উইক, এটাকে স্ট্রং করতে হবে, এমন কিছু ছিল? স্ট্রং করতে হবে বলতে সায়েন্স সাবজেক্টগুলোই তো ধরুন একটু টেকনিক্যাল সাবজেক্ট, আমি চেয়েছিলাম সায়েন্স সাবজেক্টগুলো স্ট্রং করতে। আর আমার মা বাংলা স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে আমার বাংলাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা ছিল না। তাছাড়া যারা আমাকে সাহায্য করতেন বাংলাতে, বাংলা বা ইংরেজিটা অনেক সাহায্য করেছিলেন স্যার, পরে অনেকটা প্রবলেমটা মিটে গেছিলো। তো আমার মেন ফোকাস ছিল যে টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্লাস হচ্ছে আমাদের যেটা ভূগোল, সেইটাকে স্ট্রং করা। আমার মেন প্রবলেম ছিল ভূগোলের ম্যাপ পয়েন্টিং। আচ্ছা, ওই জায়গাটাতে স্যার বলতেন যে তুই যদি যা লিখিস তাতে ম্যাপ পয়েন্টিংয়ে যদি তুই 10-এ 10 পাস, তাহলে তুই পরীক্ষাতে 100-তে 100 পাবি। হয়েছিল তাই আমি ম্যাপ পয়েন্টিং একটা বান্ডিলের মতো বানিয়ে নিয়েছিলাম, সেটাতে আমি শুধু ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতাম, এবং ফাইনালে আমি ভূগোলে 100-তে 100 পেয়েছিলাম। বললে সেটা তুমি কি করে স্ট্রং করলে, মানে কি করে জিনিসগুলো তুমি, হয় প্রথমে তো ভুল হচ্ছিল, তো সেটাকে রেকটিফাই কি করে করলে ফার্দার? ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখেছিলাম কিরকম টাইপের কোশ্চেন আসছে, এবং সেখান থেকে বুঝতে পারলাম। তাছাড়া আরো একটা মানে আরো ভালোভাবে বোঝার জন্য আমি টেস্ট পেপারগুলোকে নিলাম। প্রত্যেক টেস্ট পেপারটা শেষেই 10টা করে ম্যাপ পয়েন্টিং থাকতো, আমি সেগুলোকে প্র্যাকটিস করতাম, স্টেপল করে আমি স্কুলে স্যারের কাছে দিয়ে আসতাম, স্যার একটু দেখে নেবেন। হ্যাঁ, এবং এইভাবেই আমার নাম্বারটা উঠেছে বিভিন্ন ভাব। আচ্ছা, প্রথমবার যারা মাধ্যমিক দেবে বা অনেক সময় দিতে গিয়ে তারা ম্যাক্সিমাম ভুল কি করে, বা তার থেকে কোন জিনিসগুলো নজর রাখা উচিত, কি মনে হয়? যেটা আমি বলবো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আচ্ছা, তারা ভাবে বোধহয় কিছু মিস করে ফেললাম, যেটা পড়েছে তারা সাফিসিয়েন্ট, সেটাকে ঠিকভাবে আর্টিকুলেট করতে পারলেই নাম্বার পাওয়া যাবে। পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। একটা 3 নম্বরের কোশ্চেন যেটা যদি থাকে, তাহলে সেটাকে হাফ করে 6টা পার্টে ভাগ করা আছে। ইভেন যারা মাধ্যমিকের খাতা দেখছেন তাদের কাছেও সেইভাবে ইনস্ট্রাকশনটা থাকছে, যে হাফ করে যদি কেউ বয়েলের সূত্র লেখে, তাহলে তাকে বলতে হবে যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে, প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে, এইটা বলতে হবে। এবং যে সূত্রটা আছে সেইটাকে নিজের মতো করে লিখলে হবে না, যেভাবে বইয়ের ভাষাতে লেখা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করতে হবে। এবং তারপরে সেই যেটা লিখছি সেটাকে একটা ছোট ফরম্যাটে সাজিয়ে দিতে হবে। যেটা মেনলি মাধ্যমিকের খাতায় চাই সেটা হচ্ছে ফরম্যাটটা যদি স্যারেরা দেখতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক পয়েন্ট ওয়াইজ তারা নাম্বার তুলতে পারবে এবং খুব সহজেই নাম্বারটা উঠে আসবে। আচ্ছা, কোন প্রশ্ন আগে করবে, মানে কত নম্বরের প্রশ্ন আগে অ্যাটেম্প করবে বা পরে করবে, কত নম্বরের, এরকম কোনো স্ট্র্যাটেজি ছিল? না, পেপারটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই ফিল করুন। যদি আপনার কোনো প্রশ্ন মনে হয় যে এখন পারছি না, তাহলে সেটাকে একদম শেষে অ্যাটেম্প করুন। বাকি সেইভাবেই সাজানো আছে যেভাবে অ্যাটেম্প করা উচিত। আচ্ছা, ধরো তোমার সামনে মাধ্যমিক অ্যাসপিরেন্টসটা রয়েছে এই মুহূর্তে, তো তাদেরকে তুমি ফাইনাল অ্যাডভাইস কি দেবে, যাদের হাতে সময় খুব কম? চিন্তা করার কোনো ব্যাপার নয়, সব ঠিক হয়ে যাবে। যেটুকু পড়েছ সেটাকে ঠিকভাবে খাতায় নামিয়ে এসো, আর ওই যেটা বললাম পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো, রেজাল্ট এমনি ভালো হবে। বেস্ট অফ লাক। আচ্ছা, তোমার পরের প্রশ্নটা সৌনকের কাছে বলবো, সেটা হচ্ছে তোমার যে সাকসেস, এই সাকসেসের পেছনে টিচার্সদের কতটা অবদান ছিল, মানে কোন টিচার্সদের বা কোন সাবজেক্টের টিচারদের তোমার বেশি ইম্পর্টেন্স ছিল তোমার এই সাকসেসের পেছনে? তুমি কাদেরকে
থ্যাংক ইউ জানাবে? আমি পড়েছি সিএমএস স্কুলে। আচ্ছা। তো ওই স্কুলের প্রতিটি শিক্ষক মহাশয় আমাকে এত সাহায্য করেছেন, শিক্ষক শিক্ষিকা যেই হোক আমাকে এত সাহায্য করেছেন, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা। তাছাড়া অনেক শিক্ষক ছিলেন যারা আমার স্কুলের টিচার ছিলেন না, কিন্তু আমাকে দেখিয়ে দিতেন, সময় হলে ডেকে নিতেন, বলতেন এইভাবে এইভাবে পড়ো। ঠিক আছে, যেমন ইংলিশ আমার খুব দুর্বল ছিল, ইংলিশে তারক স্যার, আমাদের ইতিহাসে মতিলাল বাবু, জগন্নাথ স্যার, সকলেই খুব সাহায্য করেছেন। ইভেন ক্লাস 10-এর আগে যদি আমার এমন কোনো সাবজেক্ট ছিল যেগুলো আমার পড়তে ইন্টারেস্ট হতো কিন্তু সাবজেক্ট ছিল না, যেমন পলিটিক্যাল সায়েন্স, আমার পলিটিক্যাল সায়েন্স পড়ার খুব ইচ্ছা করতো ক্লাস 9-10-এ। 9-এ তখন লকডাউন ছিল, তো লকডাউনের মাঝেও স্যার এসে আমাকে ছোট নীলপুরে বই দিয়ে গেছেন, সুপ্রিয় স্যার, যাতে আমি পলিটিক্যাল সায়েন্সের কনসেপ্ট আমি বুঝতে পারি। অ্যাকচুয়ালি ক্লাস 10-এর শেষের দিকে ইতিহাসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী করে তৈরি হয়েছিল এইসব টপিক আছে। তো আমি তার আগে চেষ্টা করেছিলাম যে যে পলিটিক্যাল সায়েন্সের ফাউন্ডেশনগুলো আছে সেগুলো একটু পড়ে নিই, আমার এগুলো এক্সট্রা পড়তে ভালো লাগে। তো স্যারেরা কিন্তু আমাকে খুব সহায়তা করেছেন। আর সব শিক্ষক আছেন তো বটেই, তার সাথে সাথে আছেন আমার ঘরের শিক্ষিকা, আমার মা, একদমই মা বাবা দুজনেই খুব সাহায্য করেছেন। তাছাড়া অনেক স্যারেরা যেমন দেখিয়ে দিয়েছেন, ইংরেজি ক্ষেত্রে আরও দুজনের নাম করব, পার্থ স্যার, যা আমি সিম্পল বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেট করতে পারতাম না, উনি 6, 7, 8 দেখিয়ে দিয়েছেন আমাকে, তারপরেও দেখিয়েছেন। সন্দীপ স্যার, ফিজিক্সে অয়ন স্যার, ফিজিক্স তো খুবই ভয় পেতাম আমি, ভাবতাম বোধহয় পারবো না। নিউমেরিক্যালস, যেটা আমি বলছিলাম খানিকক্ষণ আগে, নিউমেরিক্যালস প্রবলেম হতো, অয়ন স্যার দেখিয়ে দিতেন। তাছাড়া অনেক শিক্ষক স্যারদের নাম আমি সবার করে উঠতে পারছি না এই ভিডিওতে, কিন্তু সকলেই যারা আমাকে সাহায্য করেছেন তাদের প্রতি আমার খুব আন্তরিক কৃতজ্ঞতা। তার মানে শিক্ষকরা পরের প্রশ্ন তোমার কাছে হচ্ছে, তুমি এই এখন পড়াশোনার সাথে সাথে বা এই তোমার মানে কাজের সাইডে তুমি আর কি তোমার হবি রয়েছে যেগুলো তুমি এখনো করছো, বা তোমার কোনো এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা তোমার হবি কি যদি আমি জিজ্ঞেস করি তো তুমি কি বলবে? এখনো করি না। আচ্ছা। মানে আমি কবিতা আবৃত্তি করতাম, তাছাড়া মাউথ অর্গান শিখতাম, কবিতা আবৃত্তি আমি শিখতাম শ্রদ্ধেয় ডক্টর দেবেশ ঠাকুর স্যারের কাছে। তো উনিই আমাকে এই জ্ঞানের জগৎটা খুলে দিয়েছিলেন, কি পড়তে হবে, সাহিত্য সম্পর্কে এত ভালোবাসা উনিই করেছিলেন। তাছাড়া আরেকটা যেটা করি আমি খুব মন দিয়ে, সেটা হচ্ছে কুইজ। অনির্বাণ হাজরা স্যার, আকিল দাদা, মোহাম্মদ খলিলুল্লাহ স্যার, ওনাদের সবার আদরে আমি কুইজের সম্পর্কে এত জানতে পেরেছি, এবং এখন আমি ওয়েস্ট বেঙ্গল সার্কিটে মোটামুটি ভালো চেষ্টা করি কুইজ করার, এবং অনেকের সাথেই আমার পরিচিতি হয়েছে। কিন্তু পরিচিতি হওয়ার আগে যারা আমাকে এই রাস্তায় এনেছিলেন তাদের নাম আমি পড়লাম। আচ্ছা, তো ধন্যবাদ সৌনাক তোমাকে আজকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।